হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। মেয়েদের গায়ে থাপ্পড় মেরে কি যে মজা, নরম গাল মেরে শান্তি, ইচ্ছে করছে আরো থাপ্পড় মারি। কিছু বুঝলেন না তো, চলুন ফ্ল্যাশব্যাকে যাই। আর কোনোদিন যেন আমার পিছনে না দেখি। আমি কি কুত্তা যে তোর মতো কুত্তির পেছনে যাব? কি? আমি আমি কুত্তি? কুত্তি না হলে কলেজের ছেলেগুলো তোর পেছনে কুত্তার মতো ঘুরঘুর করতো না। তোর মতো লুচ্চার সাথে প্রেম করা আমার সবচেয়ে বড় ভুল। আমি তো লুচ্চাই, সেটা তুই এখন বুঝলি? তোর সাথে কেন যে কথা বলছি না, অসহ্য একটা। এখন তো অসহ্য লাগবেই। কুত্তি কুত্তি বলবি না। কি বলবো? এরা কুত্তি। আপদ বিদায় হ, তোর সাথে ব্রেকআপ। তুই কে বেকআপ করার? কে? আমি করতেছি বেকআপ। আর এই নে তোর বেকআপ কে বলে মুখ থেকে চিংগাম বের করে ওর চুলে আটকাই দিলাম। যা, আমি তোকে ভুলে যাব, কিন্তু এই চিংগামের জন্য তুই আমাকে মনে রাখবি। টাটা এক্সজিএফ বলে দিলাম দৌড়। ওখানে থাকলে হয়তো কপালে কষ্ট ছিল। এই হলো ফ্ল্যাশব্যাক। এখন বর্তমানে আসুন, আপনাদের সাথে পরিচয়টা সেরে ফেলি। আমি ইমন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। বাবা মার 2 মাত্র সন্তান। বর্তমানে এলাকার বাইরে আছি। আর চার্চ থেকে পালিয়ে আসলাম। উনি হলেন আমার জিএফ, সরি এক্সজিএফ, নুসরাত জাহান ইরা। আমরা সেম ইয়ারে পড়ি। ইরাও এখানে পড়তে আসছে, গার্লস হোস্টেলে থাকে আর আমি মেসে। 1 বছর হলো ওর আর আমার রিলেশনের। 1 বছর রিলেশনে প্রায় প্রতি সপ্তাহে একবার ঝগড়া হয়, আর বাকি দিনগুলো রাগ করে চলে যেত। আমি ইরাকে প্রথম প্রপোজ করেছিলাম। কিছুদিন ঘোরাঘুরির পর রাজি হয়েছিল। ভেবেছিলাম এবার হয়তো লাইফটা মজায় কাটবে, কিন্তু এই মেয়ে যে প্যারা দেওয়া শুরু করেছিল, কিছু হলেই গালমার সব একসাথে। আজ আমিও সবগুলো তুলে নিলাম সুদে আসলে। নরম গালগুলোয় থাপড় মেরে কি যে মজা, ইচ্ছে করছে গিয়ে আরো 2টা মেরে আসি, কিন্তু বেশি জিনিস ভালো না, তাই আর যাব না। বন্ধুদের কাছে আসলাম। কি রে, হাঁপাচ্ছিস কেন? মামা, এটার সাথে ব্রেকআপ করে আসলাম। তাহলে থাম, আমি গিয়ে প্রপোজটা করে আসি। যা, ওকে আমি থাপড় মেরে আসলাম আর রাগটা তোর উপর দিয়ে দিবে। তাহলে থাক, চল মেসে যাই। চল। মেসে এসে বিছানায় শরীরটা ছাড়িয়ে দিলাম। তখনই ফোনটা বেজে উঠল। হ্যালো, কে? নাম্বারটা দেখ। ভাইয়ার নাম্বার। ভাইয়া বল। একটা ঘটনা ঘটে গেছে। কে মারলো আবার? আরে ধুর, ফাজলামি করিস না। কি হয়েছে সেটা বল। আমি যখন কুমিল্লায় থাকতাম তখন একটা মেয়ে আমার সাথে কাজ করত। মেয়েটা না অনেক সুন্দরী। ভালো তো। আমি মেয়েটাকে ভালোবাসি। ভালো তো, তারপর? মেয়েটাও আমাকে খুব ভালোবাসে। ভালো তো, তারপর? আমি ওকে বিয়ে করতে চাই। ভালো তো, তারপর? তাই আব্বু আম্মুকে বল না। তারপর? শুধু তারপর করতেছিস কেন? কি করব সেটা বল। আমি কি পাবো? কি চাস? বাইক। ওকে, কিন্তু আগে কাজ। ওকে, তুই আম্মুকে গিয়ে বল। তুই আয় না। টিসির জন্য অ্যাপ্লাই করছিলাম না, ওটার জন্য থাকতে হবে। ও আচ্ছা, তারপর? আমি আব্বু আম্মুকে ফোন করে পুরা পাম দিতেছি। তুই আমার ভাই, তুই ছাড়া আমার কে আছে? হয়েছে মনু, পাম দিও না, আমার কথাটা যেন মনে থাকে। থাকবে। শোন, ফোনে লোড দিয়ে দে, আম্মুকে ফোন দিতে হবে। 2 মিনিট দাঁড়া। ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ভাইয়া 100 টাকার লোড দিয়ে দিল। আম্মুকে ফোন দিলাম। কেমন আছে আম্মু? ভালো বাবা, তুই? ভালো। কিছু কথা ছিল। ফোনে টাকা নাই, কলটা ব্যাক করো তো। ফোনটা কেটে দিলাম। একটু পর আম্মু ফোন দিল। হ্যাঁ, কি বলবি বল। আসলে আম্মু, ভাইয়া না একটা মেয়েকে খুব ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়, কিন্তু ভয়ে বলতে পারছে না। আম্মু, মেয়েটা না অনেক ভালো, দেখতে অনেক সুন্দর, পরীর মতো দেখতে। তুমি না করো না আম্মু, আর আব্বুকে রাজি করো প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি ফাহাদের সাথে কথা বলতেছি আর তোর আব্বুকেও বলতেছি। ওকে আমার সুইট মা, তুমি দুনিয়ার বেস্ট মা। হইছো, আসবি কোনোদিন? টিসি দিলেই আমি চলে যাব। আচ্ছা, ভালোভাবে থাকিস। ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠলাম। বিকালে সিয়ামকে নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে ম্যাচে আসলাম। রাতে ভাইয়ার ফোন। হ্যালো, কি করিস? পাম দিস না, আম্মু ফোন দিয়েছিল। দিছিল। কি বললো? রিয়ার বাসার নাম্বার নিল আর বিয়ের ডেট ঠিক করলো। তো ঈদ লাগে গেল তাহলে।
ধুর বেটা। বিয়ে কোন দিন? আগামী শনিবার, তুই আসবি না? না, পরের রবিবার আমার টিসি দিবে, ওটা নিয়ে যাব। আমার বিয়ে আর তুই আসবি না? মন খারাপ করিস না ভাইয়া, আমি যাব এখন। তাহলে আমি ডেট পেছাই দেই। না, পেছানোর দরকার নেই, আমি বিয়ের কয়েকদিন পর যাব। ফোনটা কেটে দিলাম। ভাইয়া আমি অনেক ফ্রি, বন্ধুর মতো। রাতে খেয়ে দিলাম ঘুম, পরে আর কলেজে গেলাম না। এর মধ্যে ভাইয়ার বিয়ে হয়ে গেল। ভাবির সাথে এই কয়দিন অনেক কথা হয়েছে, ভাইয়ের সাথেও অনেক কথা হয়েছে। এর কথা অনেক মনে পড়েছে, ওর পাগলামিগুলো মিস করতাম। কিন্তু কিছু করার নেই, বেকআপ তো ও করেছে। আজ টিসি দেওয়ার কথা, কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ইরার বান্ধবী তিশার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। হেতি কোথায়? বাসায় গেছে, ওর বোনের বিয়ে। ভালো থেকো, একেবারে চলে যাচ্ছি। ও আচ্ছা, ভালোভাবে যেও। টিসি নিয়ে সিয়ামের সাথে মেসে আসলাম। আমি আর সিয়াম দুজনেই টিসি নিচ্ছি, কারণ আমরা ছোট থেকে একে অপরের সাথে থাকি। আমার এই জায়গায় চয়েস আসে দেখে সিয়ামও আমার সাথে ভর্তি হয়। এখন দুজনেই ট্রান্সফার নিলাম, নিজ শহরে যাব, বাঘের মতো চলাফেরা করব। পরের দিন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে উঠলাম, কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। 6 ঘন্টা যাত্রা করে বিকেলের দিকে বাসায় আসলাম। বাসায় এসে কলিং বেল টিপি দিলাম। কিছুক্ষণ পর একজন মেয়ে এসে দরজা খুলে দিল। এটা নিশ্চয় আমার ভাবি যান। ভাইটু। কেমন আছো? জড়িয়ে ধরে। ভালো, ভেতরে আসো। আগে বলো ভাইয়া কই? রুমে আছি। ভাইয়া রুমে গেলাম, ভাইয়া ঘুমাচ্ছে। ভাইয়া, ভাইয়া। আরে তুই কখন এলি? এখনই। বাইক কই আমার? পরে কথা হবে, এখন ঘুমাতে দে। ও, কাজের সময় কাজই, কাজ ফুরালে ফাজি। ভাবি, তুমি কিছু বলো না? কি হয়েছে? আমি কিছুই তো বললাম না। ভাবিকে সব কথা বললাম। তাহলে তুমি দেখো, ভাইয়া কি আমার সাথে অন্যায় করছে না? ঠিকই তো। কালই তোমার বাইক কিনে দেবে, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে ভাবি, তুমি না অনেক কিউট আর ভালো, একদম আমার মায়ের মতো। হয়েছে, আর পাম দিতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। আম্মুর সাথে কথা বলে আসি। আম্মুর কাছে গেলাম। আম্মু রান্নাঘরে রান্না করতেছে, পিছন থেকে জড়িয়ে ধরলাম। কেমন আছো মা? আরে তুই কখন আসলি? একবারও ফোন করলি না যে? এত প্রশ্ন? আমি যেটা প্রশ্ন করছি উত্তর দাও। তুই এসে গেছিস, এখন ভালো থাকবো। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। রুমে গেলাম, ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। একেবারে রাতে উঠলাম, উঠে ফোন টিপতে লাগলাম। একটু পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি সবাই বসে আছে, সবার সাথে অনেক গল্প করলাম। খেয়ে এসে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। রাতে ঘুমানোর আগে আমার গান না শুনলে ঘুম আসে না। গান শুনতে শুনতে কখন যে ঘুমায় পড়ছি। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন ওঠো। ভাবি, আর একটু ঘুমাই না। ঘুমাও তাহলে, আর বাইক কিনতে যেতে হবে না। বাইক? বিছানা থেকে উঠে বললাম। আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। ফোনে বেশি চার্জ ছিল না, তাই হয়তো আমি ঘুমানোর পরেই বন্ধ হয়ে গেছে। ফোন চার্জে দিয়ে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নাস্তা করে আমি, ভাবি আর ভাইয়া বেরিয়ে পড়লাম। শোরুমে গিয়ে বাইক কিনলাম, FZ5। এই নাও চাবি, ঘুরে আসো। আমি চাবিটা নিয়ে ভাইয়ের হাতে দিলাম। বাইকটা তোমাদের দেওয়া, তাই প্রথম তোমরাই ঘুরো, বাসায় দেখা হবে। ভাইয়া প্লাস ভাবি প্রথমে মানতে চাইছিল না, আমি জোর করে ওদের পাঠিয়ে দিলাম। তারপর সিয়ামকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর সিয়াম আসলো, দুজনে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি করতে করতে মাঠের দিকে গেলাম। তখনই পিছন থেকে কে যেন ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি মিতু, স্কুল লাইফের ফ্রেন্ড। কিরে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। কোন দিন আসলি তোরা? কালকে আসি, চল বসে গল্প করি। তিনজন মিলে মাঠে বসে গল্প করলাম। দুপুরে বাসায় এসে খাওয়া করে দিলাম ঘুম। বিকালে উঠে বাইরে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় বাসা আসলাম। ভাইয়ের ভাবির সাথে বসে অনেকক্ষণ ধরে গল্প করে খাওয়া করলাম। এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। ভাবির সাথে খুব ভালো সম্পর্ক হয়ে উঠল। ভাবি আমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। আমার কোনো বোন আর ভাবির কোনো বোন না থাকায় ভাবি আমাকে ভাই বলেই ডাকে, কিন্তু আমি ভাবি বলেই ডাকি। এর মধ্যে কলেজে ভর্তি হয়ে গেলাম। ইমন ওঠ, কলেজে যাবি না? হুম। কখন কলেজ ছুটি দিলে? হুম। কি ওঠ, না হলে গায়ে জল ঢেলে দিব। উঠছি তো। উঠে ফ্রেশ হয়ে নাস্তা, বাইকটা নিয়ে কলেজে আসলাম। কলেজ থেকে ক্লাস করে বের হতেই ভাবির ফোন। হ্যালো ভাবি। ভাই আমার একটা কাজ করে দিতে পারবি? বলো। আমার বোন আজ আসবে, তুই যদি ওকে একটু স্টেশন থেকে নিয়ে আসতিস। আচ্ছা, কিন্তু আমি চিনবো কেমন করে? একটু তাড়াতাড়ি যা ভাই আমার, ও ওয়েট করে আছে। বলে ভাবি ফোন কেটে দিল।
বন্ধুর থেকে বিদায় নিয়ে স্টেশনে আসলাম। এখানে তো অনেক মেয়ে নীল ড্রেস পরা থাকতে পারে, কিন্তু ভাবির বোনকে চিনবো কেমন করে? কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর একটা নীল ড্রেস পরা মেয়ে দেখতে পেলাম, কিন্তু মাথা নিচু করে বসে আছে। আমি তার কাছে গেলাম, কিন্তু এভাবে বসে আছে কেন? এই যে বিয়ান সাহেব, ভিক্ষা করা হলে বাসায় যাই। মেয়েটা মাথা তুলে আমার দিকে তাকালো। মেয়েটাকে দেখে আমার তো শখে মারা যাওয়া অবস্থা। কুত্তা তুই এখানে? ওই কুত্তি, আমি এখানে আমার ভাবির বোনকে নিয়ে আসতে এসেছি, কিন্তু তুই এখানে কেন? আমি আমার বোনের বাসায় এসেছি। তোর বোনের নাম কি? রিয়া। আর দুলা ভাই? ফাহাদ। হোয়াট দ্য ফাহাদ, হাইরে ফুডা কপাল, শেষমেশ আমার এক্স কিনা আমার ভাইয়ের শালী। উপরওয়ালা ঠাডা ফেলাও আমার উপর। কিরে চুপ কেন? কি বলবো, সবই কপাল। চল এখন। আমি কেন যাবো তোর সাথে? তোকে এখনো জুতা মারিনি, এটাই তোর কপাল। আমার সাথে যাবি, কারণ দুর্ভাগ্যবশত তোর বোন আমার ভাবি, আর আমার ভাইয়ের তুই শালী। আমার কথা শুনে ইরার উপর ঠাডা পড়ার মতো অবস্থা। আমি এই বিয়ে মানি না, আমি এক্ষুনি আপুকে বাসায় নিয়ে যাব। তাই নাকি? যা, আমি আমার ভাইয়ের আবার বিয়ে দিব। আমার কথাটা শুনে ইরা চুপ করে রইল। কি বাসায় যাবেন না ফিরে যাবেন? ইরা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালো আর সামনের দিকে হাঁটা শুরু করলো। ও সামনে সামনে হাঁটছে আর আমি পেছনে পেছনে। আমি বাইকের কাছে এসে থেমে গেলাম, কিন্তু ও হাঁটতে থাকলো। এই ম্যাডাম, বাইক এখানে। ও পিছনে তাকালো, আবার আমার কাছে আসলো। আমি বাইক স্টার্ট দিলাম, কিন্তু ও দাঁড়িয়ে রইল। কি হলো, ওঠার ইচ্ছা আছে কি? এরা কোনো কথা না বলে বাইকে উঠে বসলো। বাসার দিকে যেতে লাগলাম। শোন, আপু যেন না জানে যে তুই আমাকে চিনিস আর আমাদের সম্পর্ক ছিল। সেটা তুই না বললে আমি বলতাম। ভালো। বাইক চালাচ্ছিলাম, হঠাৎ করে সাইড মিররে এরা চেহারা দেখলাম। বাতাসে চুলগুলো উঠছিল আর এরা চুলগুলো হাত দিয়ে ঠিক করছিল। খুব সুন্দর লাগছিল। চুইংগামের জন্য একটা নতুন হেয়ার কাটিং দিতে পারলি, একটা থ্যাঙ্কসও দিলি না। বেয়াদ্দপ, ওই দিন যদি তোকে পেতাম, জানিস আমার চুইংগাম ওঠাতে কত কষ্ট হয়েছে। ভালো তো। ইরার কোনো কথা বললো না। বাসার সামনে আসতেই রাস্তায় মিতুর সাথে দেখা। মিতু দেখার সাথে সাথেই ডাক দিল, কই যাস? মার্কেটে যাবো একটু। এটা কে? ভাবের বোন। আমাকে একটু মার্কেটে নিয়ে যাবি? তুই দাঁড়া, আমি নামিয়ে দিয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আমি বাইকটা নিয়ে বাসার সামনে আসলাম। ভিতরে যান, আমি আসছি। এরা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমি বাইকটা ঘুরিয়ে চলে আসলাম। মিতুকে নিয়ে মার্কেট করলাম। মার্কেট শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। নিচে গেলাম খাওয়ার জন্য। গিয়ে দেখি ইরা বসে আছে। আমি ওর সামনে বসে পড়লাম। আমি নিজের মতো খেতে লাগলাম আর ভাইয়া আর ভাবির সাথে কথা বলতে লাগলাম। এরা মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল, মনে হয় কিছু বলতে চাইছিল। আমি খাওয়া শেষ করে উপরে আসতে যাব, তখনই ভাবি ডাক দিল, ইমন, ইরাকে একটু ঘুরিয়ে নিয়ে আসিস প্লিজ। আজ আমি পারবো না, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা ভাবি, ওনাকে রেডি হয়ে থাকতে বলিও। বলেই নিজের রুমে চলে আসলাম। বিকেলে বাইকটা বের করে ইরার জন্য অপেক্ষা করতে লাগলাম। আসতে দেরি করছিল দেখে বাইকের হর্ন দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা আসলো। সাদা ড্রেস, কপালে কালো টিপ, খোলা চুল, জাস্ট ওসাম লাগছিল ওকে। ইরা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমি মাথা নামিয়ে নিলাম। উঠুন। ইরাকে নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। বাইকটা থামিয়ে ফোনটা বের করলাম। বের করে দেখি মিতুর ফোন। হ্যালো। কই তুই? পার্কের পাশের রাস্তায়। পার্কে আয়, আমি ওয়েট করছি। আচ্ছা দাঁড়া। ফোনটা রেখে দিয়ে পার্কে গেলাম। গিয়ে দেখি মিতু বসে আছে। আমি বাইকটা রাখলাম। আপনি এখানে বসুন, আমি আসছি। আসলে আমি এখানে এসেছি ইরাকে চালানোর জন্য, না হলে আসতাম না। আমি ভালো করে জানি ইরা আমাকে এখনো ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আমি মিতুর পাশে গিয়ে বসলাম, ওর সাথে কথা বলতে লাগলাম। এদিকে ইরা একাই বসে আছে আর ভাবতেছে। বেহাদবটা কোনোদিনও ভালো হবে না। এই জন্যই ওর সাথে আমার রিলেশনটা ভাঙলো। ইচ্ছে করছে গিয়ে মাত্রা ফাটিয়ে দেই। কিরকম কাছে গিয়ে বসে আছে, কুত্তার লুচ্চা বজ্জাত। ইরা ইমনকে যা ইচ্ছে করে কালাতে লাগলো। ইমন আর মিতু কথা বলছিল। হঠাৎ করে মিতু ইমনের কাঁধে ওর মাথাটা রাখলো। সেটা দেখে ইরার রাগ চরম সীমানায় পৌঁছে গেল। ইরা ইমনের বাইকটাতে একটা লাথি দিল। বাইকটা নিচে পড়ে গেল। আমি পেছন থেকে একটা শব্দ পেয়ে পিছনে তাকিয়ে দেখি বাইকটা নিচে পড়ে আছে। আমি লাফ দিয়ে উঠে বাইকটার কাছে আসলাম। ও খোদা, আমার নতুন বাইক! এরা তখন সাইড থেকে একটা লাঠি নিয়ে বাইকের পেছনে ইন্ডিকেটরে মারলো, সাথে সাথে ভেঙে পড়ে গেল। ওই খাড়া খাড়া,
আমার নতুন বাইক রে ভাঙবো, সাহস কেমনে হয় তোর কুত্তি? কুত্তা, তোর বাইকও ভাঙবো আর সাথে তোকেও। বলে আমার পায়ে লাঠি দিয়ে মারলো। এত জোরে মেরেছে যে পায়ে লাগার সাথে সাথে ব্যথা শুরু হয়ে গেল। আরে আরে লাগছে তো, একে তো আমার বাইক ভাঙছস, তার উপর আমাকে মারলে, আজ তোকে ছাড়বো না। ইরা আমাকে লাঠি দিয়ে মারতে লাগলো। আমাকে মারা? আজ তোকে ছাড়বো না। বলে ওর হাতের লাঠিটা নিয়ে ফেলে দিলাম। ওর কোমরে হাত দিয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। ইরা ছাড়ার জন্য ছটফট করছে। কুত্তা ছাড়ে আমায়। আমিও ঠোঁটে হাত দিয়ে চুপ করতে বললাম। ইরা ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। এরা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। ওর আরো কাছে যেতেই নিজের চোখ বন্ধ করে ফেললো। মনের এমন কাছে আসে কেমন জানি ভেতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। তাই নিজের চোখ বন্ধ করে ফেললাম। আমি ওর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গেলাম। ওর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পারছিলাম। ওর কাছে যাওয়ায় ও আরো জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ওর ঠোঁটগুলো যেন আমাকে টানতে লাগলো। ওর ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো লাগছিল। আমি ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। এরাকে কিস করার সাথে সাথে ও চোখ খুলে ফেললো। সাথে সাথে কেমন যেন একটা ভালো লাগা অনুভূতি কাজ করতে লাগলো। প্রথমে কিছুটা ভয় পেয়েও গিয়েছিলাম। 3 মিনিট পর ইরাকে ছেড়ে দিলাম। দুজনে হাঁপাতে লাগলাম। আজ প্রথম ইরাকে কিস করলাম। কুত্তা, কেন করলি তুই এটা? তুই আমার বাইক ভাঙতে চাইছিলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি ভেঙেছি। আমার ইচ্ছে হয়েছে, আমি কিস করেছি। কেন? আমার ঠোঁট কি তোর বাপের সম্পত্তি? না, আমার ভাবির সম্পত্তি। তাই দেখে তুই আমাকে কিস করবি? সেটা আমার বাইক ভাঙচুর করার আগে ভাবার দরকার ছিল। ইরা আর কোনো কথা বললো না। মিতুর কথা মনে পড়তে আমি মিতুর কাছে আসলাম। মিতু ফোন টিপতেছে। তাহলে পিছনে কি হয়েছে ও হয়তো দেখেনি। কিরে, কি করিস? তুই কই গেলি তখন? একটা কাজ ছিল, বাসায় যাবো, চল। চল। মিতুকে বিদায় দিয়ে ইরার কাছে আসলাম। ইরার গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে। আমি বাইকটা তুলে স্টার্ট দিলাম। ইরা পেছনে এসে বসলো। ইরার সাথে লজ্জায় কোনো কথা বলার ইচ্ছে হচ্ছে না। কেমন করে যে কি হয়ে গেল। এরা ভাবতে লাগলো ইমন কি তাহলে এখনো তাকে ভালোবাসে। আমি তো এখনো ওকে ভালোবাসি, কিন্তু ও সেটা বুঝলোই না। সব সময় লুচ্চামি করতেই লাগবে। মনে হচ্ছে গোড়া টিপে মেরে দিই বাদরটাকে। আমি নিজেও ভাবতে পারিনি ইমন এমনটা করবে। এসব ভাবতে ভাবতে ইরা ঠোঁটের কোণে একটা মুচকে হাসি ফুটে ওঠে। দুজনে বাসায় আসলাম। ওকে নামিয়ে দিয়ে বাইকটা রাখলাম। তারপর নিজের রুমে গেলাম। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু খেতে ডাকলো। গিয়ে দেখি ইরা বসে আছে। আম্মু, ভাইয়া আর আব্বু কই? ওরা আসেনি, তোরা খেয়ে নে। ইরা আমার সামনে বসে আছে। দুজনে মাথা নিচু করে খেতে লাগলাম। ভাবি আসলো। কিরে, কেমন করলি? ভালো আপু, জায়গাটা অনেক সুন্দর। আচ্ছা, খেয়ে নে। আমি খেয়ে নিজের রুমে আসলাম। রাতে ঘুম ধরছিল না, তাই ছাদে গেলাম। একটু পর মিতুর ফোন আসলো। কিরে, কি করছিস? এই তো ছাদে দাঁড়িয়ে আছি, তুই? শুয়ে আছি। মিতুর সাথে কথা বলতে লাগলো। তখন ইরা ছাদে এসে দেখে ইমন কার সাথে যেন হেসে কথা বলছে। ইরা রাগ উঠে যায়, কারণ সে তো এখনই ইমনকে নিজের চেয়েও ভালোবাসে। বেয়াদবটা কোনো দিনও ঠিক হবে না। নিশ্চয়ই ওই বদমাইশ মেয়েটার সাথে কথা বলছে। আজ ওর একদিন কি আমার একদিন। হঠাৎ করে আমি সামনে তাকিয়ে দেখি ইরা। মিতু, ফোনটা রাখ, আমি পরে ফোন দিচ্ছি। আচ্ছা। মিতু ফোনটা কেটে দিল। ইরা আমার কাছে আসলো। কার সাথে কথা বলছিলি? মিতুর সাথে। এরপর থেকে যেন ওই ডাইনির সাথে কথা বলা আর দেখা করা না দেখি, বলে দিলাম। কেন, কথা বললে কি করবা? কি করব দেখাচ্ছি, দাঁড়া। আমার শার্টের কালার ধরে। ইরা আমার কাছে থেকে ফোনটা নিয়ে নিল। ফোন পাবি না, যখন দরকার হবে আমার কাছে বলবি, আমি দিব। না, ফোন ছাড়া আমার ঘুম আসে না, ফোন লাগবেই আমার। বলছি না পাবি না। ইরার কাছ থেকে ফোনটা নিতে গেলাম, তখন ও মেয়েদের চোর পকেটে ফোনটা ঢুকিয়ে দিল। চোর পকেট কি জানতে চাই আর লজ্জা দিবেন না। এইবার নিয়ে দেখা। মনটা খুব হতাশ হয়ে গেল। আমি নিচে যেতে লাগলাম। তখন ইরা আমার হাতটা টেনে ধরলো আর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। হঠাৎ আমার কি যে হলো, ইমনকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ওকে কিস করার সময় ওর শরীরে এক অদ্ভুত ঘ্রাণ আমাকে ওর আরো কাছে টানতে লাগলো। 5 মিনিট পরে ওকে ছেড়ে দিলাম। এভাবে কিস করবে ভাবতেও পারিনি। আই লাভ ইউ বলেই এরা দৌড়ে নিচে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে এতক্ষণ কি হলো সেটা ভাবতে লাগলাম। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজে ব্রেকআপ করলো, আবার নিজেই আই লাভ ইউ বললো। আমার সাথে মজা নেওয়া, এবার দেখাবো মজা। যদি কাঁদিয়ে না ছাড়ি তাহলে আমার নাম ইমন না। আমিও নিজের রুমে এসে ভাবতে লাগলাম, কি হলো এটা? নিজে ব্রেকআপ করলো, আবার নিজে আই লাভ ইউ বলে গেল। না,
মজা পাইছে নাকি? এইবার মজা আমি দেখাবো। সব প্ল্যান ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতে দেখি ইরা। ব্যাপার কি, আপনি এখানে? আপনি কাকে বলছো? আপনাকে। মজা নেয়া বাদ দে, মায়ের খাবি কিন্তু। অচেনা কাউকে তো আপনি করে বলতে হয়। ফাইজলামি বাদ দিয়ে নিচে আয়, আপু নাস্তা করতে ডাকছে। বলে ইরা নিচে গেল। কিছুটা রেগে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই টেবিলে বসে, আমি ইরার মুখোমুখি চেয়ারে বসলাম। খাওয়ার মধ্যে ইরা পায়ের উপর পা উঠিয়ে দিল। আমি ওর দিকে তাকাতেই ও মুচকি একটা হাসি দিল। আমি টেবিল থেকে প্লেট নিয়ে উঠে সোফায় গিয়ে বসলাম। কিরে ওখানে গিয়ে বসলি কেন? টিভি দেখতে দেখতে খাবো। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। ভাবি আর আম্মু রান্নাঘরে গেল। ইরা আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে না তাকিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর ইরা আমার দিকে চেপে আসলো। আমি একটু সরে বসলাম। ও আরও চেপে আসলো। ধীরে ধীরে আমি একেবারে সোফায় কোনায় চলে গেলাম। ইরা আমার শরীরের সাথে চেপে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। শুনছেন? কিছু বলবা? না, কিছু বলবো না। এমন ভাব করছে যেন কিছু বুঝেই না। ধুর, এখানে আর থাকবো না। মনে মনে যেই উঠতে যাব, এরা আমার হাত ধরে আবার সোফায় বসিয়ে দিল আর আমার কোলে বসে পড়লো। আরে কি হচ্ছে এটা? আম্মু ভাবি কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমার কি। এখন চুপ থাকো, টিভি দেখতে দাও। দূর বাল, ভাল লাগে না। না পারছি উঠতে, না পারছি বসে থাকতে। মুটকিটার ভাতে পা ব্যথা ধরে গেল ধীরে ধীরে। আরেকবার মুটকি বললে গলা টিপে মেরে ফেলবো। এরা টিভির দিকে তাকিয়ে শুনলো কেমন করে। হঠাৎ করেই ভাবের আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে ইরাকে ধাক্কা মারলাম। ইরা মেঝেতে পড়ে গিয়ে জোরে চিল্লানি দিল। ওই চিল্লানি শুনে ভাবি রান্নাঘর থেকে চলে আসলো। কিরে নিচে বসে আছিস কেন? বসে নেই, পড়ে গেছি। কেমন করে পারলি? এই রে, এইবার যদি বলে দেয় আমি ধাক্কা মেরে ফেলে দিছি, পা পিছলে পড়ে গেছে ভাবি। ও যা, রুমে গিয়ে রেস্ট নে। তোর কি তার ছিঁড়া? দেখতে পারছিস না? উঠতে পারছি না, রুমে যাবো কেমন করে? ইমন ভাই, তুই একটু রুমে দিয়ে আয় না, আমাকে রান্নাঘরে যেতে হবে। না ভাবি, আমি পারবো না। যা না ভাই একটু, তুই আমার সুইট ভাই না। হয়েছে হয়েছে, আর মাখন মারতে হবে না। আসুন। ইরার দিকে হাত বাড়িয়ে ইরার হাত ধরে উঠাতে গিয়ে আবার বসে পড়লো। কি হলো? উঠতে পারছি না। তাহলে কেমন নিয়ে যাব? কোলে করে নিয়ে যাও। না, পারবো না। যা না ভাই আমার, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরা মুসকি মুসকি হাসছে। আমি ওকে ওর রুমে নিয়ে গেলাম। ও আমার গলা জড়িয়ে ধরেছিল। ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাব, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে রইল। কি হলো, ছাড়েন। না, আগে ভালোবাসো তারপর। না, পারবো না। তাহলে আমি ছাড়বো না। আমি ইরাকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে চলে আসতে যাব, তখন ও হাতটা টান দিয়ে দিল। আমি ওর উপরে পড়ে গেলাম। ইরা নিচে, আমি ওর উপরে। ইরা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর এত নরম আগে জানতাম না। দয়া করে কেউ খারাপভাবে নিবেন না প্লিজ। আমি এরা শরীরের সাথে মনে হয় মিশিয়ে গেছি। কি করছেন, ছাড়েন। কেউ এসে যাবে তো। না, আগে যা বলেছি তাই করো। না, পারবো না। আচ্ছা, আমি নিজেই নিয়ে নিচ্ছি। যে ইরা আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসতে লাগলো। ভাবি, তুমি এখানে? কথাটা শুনে ইরা আমাকে ছেড়ে দরজার দিকে তাকালো। এই সুযোগে আমি পালিয়ে এলাম। কুত্তা, আমাকে টুপি পরানো দেখে নিব আমি। ইরা আমাকে ছেড়ে দেওয়ায় আমি দৌড়ে ওখান থেকে চলে আসলাম। নিজের রুমে এসে ফোন টিপতে লাগলাম। বিকালে মিতুর ফোন আসলো। কই আছিস? বাসায়। দেখা করতে পারবি? কোথায়? বড় মাঠে। আচ্ছা একটু দাঁড়া, আমি যাচ্ছি। বাসা থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। মিতুর সাথে দেখা হয়নি, চুপচাপ চলে আসলাম। দেখতে পেলে কি যে করতো, মিতুর কাছে আসলাম। মিতুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেজে উঠলো। বের করে দেখি ভাবির ফোন। হ্যালো। কই তুই? আমি তো মার্কেটে আসলাম একটু। বাসায় তাড়াতাড়ি। আচ্ছা। মিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ভাবির রুমে গেলাম। গিয়ে দেখি ভাবি আর এরা বসে গল্প করছে আর চা খাচ্ছে। ভাবি, ফোন দিলে যে? সেই কখন বের হয়েছিস না বলে, তাই ফোন দিলাম। বস, তোর জন্য চা নিয়ে আসি। ভাবি চা আনতে গেল। আমি সোফায় বসে ফোনটা বের করে টিপতে লাগলাম। ইরা আমার সামনে এসে ফোনটা বের করে বিছানায় ছুঁড়ে মারলো। কই ছিলি? মিতুর সাথে দেখা করতে গেছিলাম, ও ফোন দিছিল। ওকে জ্বালানোর জন্য বললাম। তুই ওই ডাইনির কাছে গিয়েছিস কেন? টি শার্টের কলার ধরে। আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব, সেটা স্বাভাবিক ব্যাপার। না, দেখা করতে যাবি না। ওই মেয়ের নজর ভালো না।
2 দিন দেখেই বুঝে গেলেন ওর নজর খারাপ? ও তোর দিকে কেমন করে যেন তাকায়। তুই ওর সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না। কেন? আমি মেয়ের সাথে কথা বললে দোষ, আর আপনি ছেলের সাথে কথা বললে কিছু না? আমার কথাটা শুনে ইরা চুপ হয়ে গেল। আসলে আমার ইরার ব্রেকআপ এই কারণেই হয়, ওর একটা ছেলে ফ্রেন্ড ওকে লাইক করতো, আর আমি ওকে বলেছিলাম যাতে ওর সাথে কথা না বলে, কিন্তু ও শোনেনি। উল্টো আমি কোনো মেয়ের সাথে আমি কথা বললে সে রাগ দেখাতো। এর মধ্যে ভাবি চলে আসলো। ভাবি আসতেই ইরা নিজের জায়গায় গিয়ে বসলো। এই নে চা। দাও। ভাবির সাথে অনেক গল্প করলাম। রাতে খাবার টেবিলে ইরা আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল থেকে কলেজে যেতে হবে। সকালে ইরার ডাকে ঘুম ভেঙে গেল। কি হলো? কলেজে যাবা না? উঠো। আমি কিছু না বলে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ইরা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টেবিলে নাস্তার প্লেটটা নিয়ে আমার কাছে আসলো। আপনি নাস্তা করেছেন? না, সকালে মিষ্টি নাস্তা করব, দেখেই নাস্তা করিনি। মানে? দাঁড়াও, দেখাচ্ছি। এরা আমার কাছে আসলো, হালকা করে ঠোঁটে একটা কিস করলো। এই হলো আমার মিষ্টি নাস্তা, তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নিচে এসো তো। বলে ইরা চলে গেল। আমি এখনো থ হয়ে দাঁড়িয়ে আছি। এই মেয়েদের মতিগতি বোঝা আমার পক্ষে সম্ভব না। নাস্তা করে রেডি হয়ে ব্যাগটা নিলাম। নিচে আসতেই আম্মির ডাক পড়লো। আম্মু বলো। এই নে। 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে, আমার কাছে তো টাকা আছে। লাগবে, রেখে দে। আরে ইরাকে সাথে নিয়ে যা, ওকে একটু তোদের কলেজটা ঘুরিয়ে দেখাস। ও বাসায় একা একা কি করবে? তোর সাথে গেলে মনটা একটু ভালো থাকবে। আচ্ছা, রেডি হতে বলো। আমি রেডি। ও, তার মানে আগে থেকে ঠিক করা সবকিছু। তাই বলি, হঠাৎ এত টাকা দিচ্ছে, সেটা আবার আম্মু ভাবা যায়? হইছে, যা এখন। ইরার দিকে তাকালাম। নীল ড্রেস, খোলা চুল, জাস্ট রূপকথার রাজকন্যা। আমি বাইকটা বের করে আনলাম। ইরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি ইরার সামনে গেলাম। কেমন লাগছে? আপনি কি ফ্যাশন হয়ে যাচ্ছেন, না ছেলে পটাবেন যে এত সাজগোজ? ইরার মুখ কালো হয়ে গেল। ইরাকে এভাবে দেখলে কলেজের যে কোনো ছেলে ক্রাশ খাবে। তোমার যখন ভালো লাগছে না, তাহলে চেঞ্জ করে আসি। থাক, লাগবে না, ওঠো। ইরা উঠে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। ইরাকে নিয়ে কলেজে আসলাম। বাইকটা পার্ক করে সিয়ামের কাছে আসলাম। সিয়াম ওর মামার বাসায় ছিল। কি রে, ইরা এখানে? সিয়ামকে সব বললাম। ভাই, তোর ভাগ্য বলতে হবে। কিন্তু ওকে আগে একটু ভালো মতো মজা দিতে হবে, আমাকে নিয়ে ফাজলামি। তারপর দুজনে ইরার কাছে আসলাম। সিয়াম আর ইরা কথা বলল। আচ্ছা, এখানে থাকুন, আমরা ক্লাস করে আসি। আমি কি করব এখানে? চত্বরে বসে থাকুন। আমি একা বসে থাকবো। থাকুন, আমি ক্লাস করে চলে আসব। আমি আর সিয়াম ক্লাসের দিকে যেতে লাগলাম। পিছনে ফিরে দেখি ইরা বসে আছে, আর কিছু ছেলে ওর দিকে যাচ্ছে, হয়তো কথা বলবে। ছেলেগুলো ইরার কাছে গিয়ে কি যেন কথা বলছিল। আমি আর সিয়াম ক্লাসে না গিয়ে ওদের কাছে গেলাম। কি হয়েছে ভাইয়া? আরে ইমন ভাই, তুমি এখানে? কি হয়েছে? আসলে ভাই, আমার ফ্রেন্ডস এই আপুকে অনেক পছন্দ হয়েছে, তাই কথা বলতে আসছিলাম। ওটা তোদের ভাবি হয়। ভাই, আগে বলবা তো, ভুল হয়ে গেছে, আর হবে না। আপু, মাফ করে দিন প্লিজ। ছেলেগুলো চলে গেল। তোকে আজ ক্লাস করতে হবে না, তুই ওকে নিয়ে ঘুরতে যা। বাইকটা নিয়ে আসি। বাইকটা নিয়ে ইরার সামনে আসলাম। ইরা উঠে শক্ত করে জড়িয়ে ধরলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাবিজি, রোমান্স বাইরে গিয়ে কইরেন, এটা ক্যাম্পাস। বলে সিয়াম দৌড়ে চলে গেল। আমি বাইকটা জোরে টান দিলাম। বাইক আর মেয়ে পার্ট তো দেখাতেই হবে। সারাদিন ইরাকে নিয়ে বাইকে ঘুরলাম। ইরা সারাদিন অনেক বক বক করেছে। বিকালের দিকে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে গেলাম। ইরা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু ও এখানে কখন এলো? আমি ইরার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। ফ্যানের বাতাসে চুলগুলো উড়ছে, মুখটা খুব মায়াবী লাগছে। হঠাৎ করে ইরার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, তুমি এখানে কখন আসলা? আসলে আপু তোমাকে ডাক দিতে বলছিল, কিন্তু এসে দেখি তুমি ঘুমোচ্ছ। আমারও ঘুম পাচ্ছিল, তাই এখানে ঘুমিয়ে পড়ি। কি, যদি ভাবি এসে দেখে ফেলতো তাহলে কি ভাবতো? যা ভাবার তাই ভাবতো। এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। আমার কপালে একটা পাপড়ি দিয়ে এরা চলে গেল। মেয়েটার মায়ায় আরো বেশি পড়ে যাচ্ছি। কি যে করি, ওকে কষ্টও তো দিতে পারছি না। আমি যে ওকে ভালোবাসি, তাহলে কষ্ট কেমন করে দেই? আর ওর থেকে দূরে থাকতে পারবো না। কালকেই ওকে সব বলবো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাবি আর ইরা আর আম্মু বসে কি যেন বলা বলি করছে। আমি যেতেই চুপ হয়ে গেল। খুব ভালো ঘুম হয়েছে তাই না?
মুচকি হেসে, কি বলছো? কিছুই বুঝছি না। থাক, আর বোঝা লাগবে না, আর কিছু বুঝতে লাগবে না, বস এখানে। আমি গিয়ে ভাবির পাশে বসলাম। তোরা গল্প কর, আমি রান্নাঘরে যাই। আম্মু রান্নাঘরে চলে গেল। আমিও যাই, আম্মুকে সাহায্য করি। ভাবিও চলে গেল। আমি বসে ফোন টিপতেছি আর টিভি দেখতেছি। হঠাৎ ইরা এসে আমার কোলে শুয়ে পড়লো আর টিভি দেখতে লাগলো। আরে কি করছো? ভাবি এসে যাবে তো। আসলে আসুক, আমার কি? ইরা টিভি দেখতে লাগলো আর আমি রান্নাঘরের দিকে তাকিয়ে রইলাম, ভাবি আসছে কিনা। ইরার দিকে তাকালাম, ইরা টিভি দেখতে ব্যস্ত। ইচ্ছে করছে ইরার মাথায় হাত বুলিয়ে দিই, কিন্তু কেন জানি সাহস হচ্ছিল না, তাই চুপচাপ বসে রইলাম। একটু পর ইরাকে ভাবি রান্নাঘর থেকে ডাক দিল। ইরা উঠে রান্নাঘরে চলে গেল। একটু পর 1 কাপ চা হাতে নিয়ে আসলো, এনে আমাকে দিল আর পাশেই বসে পড়লো। অর্ধেক চা খেতেই ইরা কাপটা নিয়ে বাকি চা খেতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? না এমনি। বজ্জাত কোথাকার চায়ের কাপটা নিয়ে নিল। রাতের খাবার খেয়ে রুমে আসলাম, এসে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ইরা নাস্তার টেবিলে বসে আছে, আমিও বসে পড়লাম। খাওয়ার সময় ইরা পায়ে ঘুঁতা দিতে লাগলো। এক সময় পা সরিয়ে নিলাম, ইরার পা চেয়ারের সাথে লাগলো, তাই হয়তো ওর মুখটা কালো হয়ে গেল। আমি নাস্তা করে কলেজে আসলাম। আজ ইরা কলেজে আসেনি, কারণ ওর ভাবির সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। কলেজে ক্লাস করে বের হচ্ছি, তখনই মিতু আসলো। কালকে ওই মেয়েটার সাথে খুব ঘুরলি কেন, কি হয়েছে? না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল? এখানে না, বিকেলে পার্কে আয়। আচ্ছা চল, তোকে নামিয়ে দিই। মিতুকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। কই ছিলিস? কলেজে। কই এবার থাকবো? তোর বাইকের পেছনে মেয়েটা কে ছিল? ও, ওটা আমার ফ্রেন্ড হয়। আর কোনোদিনও যেন কোনো মেয়েকে বাইকের পেছনে না দেখি, আর কোনোদিনও মেয়ের সাথে প্রেম করা যেন না শুনি। আম্মু। আমার রুমে চলে আসলাম, এসে দেখি এরা আমার বিছানায় বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। কি ব্যাপার, তুমি এখানে আর কান্না করতেছো কেন? এরা কান্না করে যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম, ও উঠে সোজা আমার শার্টের কলার ধরলো। তোকে না বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তো ওই ডাইনির সাথে বাইকে ঘুরে করছিলি। বলে এরা কান্না করতে লাগলো। আরে আমি তোকে বাসায় নামিয়ে দিতে গেছিলাম। কেন তোকে বাসায় নামিয়ে দিতে হবে কেন? হ্যাঁ, ওর কি হাত পা নেই, চলতে পারে না? রিক্সায় যাবে, অটোতে যাবে, তোর বাইকে কেন? আর নিব না, হয়েছে, এবার কলা লাগছে। এরা আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আসলো আর বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়লো। চুপচাপ থাকবি, আমাকে শুয়ে থাকতে দে। ঠিক আছে, সারাদিন না খেয়েছিলাম, এখন না খেয়েই শুয়ে থাকি। এরা আমার মুখ তুলে তাকালো, তারপর আমার কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগলো। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার হয়েছে, এখন চুপচাপ শুয়ে থাকবি। এরা আমার বুকে শুয়ে পড়লো। একসময় এরা ঘুমিয়ে পড়লো। আমি ওকে রেখে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া করলাম। ভাবি, আমি তোমার ঘরে গিয়ে ঘুমালাম। কেন, তোর ঘরে কি হয়েছে? তোমার বোন শুয়ে আছে। তাতে কি হয়েছে? তুই ওই ঘরে গিয়ে ঘুমা। কি বলছো জাতা? আচ্ছা আচ্ছা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। আমি ভাবির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে দেখি এরা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমি এরাকে ডাক দিলাম। একটু পর এরার ঘুম ভাঙলো। চোখে মুখে ঘুমের ছাপ, কম রাগটাই বেশি। এভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি বলেছিলাম? আমার তো খিদে লাগছিল, তাই উঠে আসছিলাম। তা পরে কেন আমার পাশে গিয়ে শুয়ে পড়লি না কেন? ভাবি বলল যে তুমি আমার রুমে শুয়ে আছো, তাই আমি যেন তার রুমে শুয়ে পড়ি, তাই আমি এখানে এসে শুয়ে পড়েছিলাম। দোষ করেছে আবার বড় বড় কথা। এখন চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আম্মু যে বাইকে মেয়ে ওঠাতে মানা করেছে। সেটা অন্য মেয়ে ওঠাতে মানা করেছে, আমাকে না। কেন? তোমার আম্মুকে গিয়ে বলো। আমি কি জানি? আমি রেডি হতে গেলাম। ইরা রেডি হতে গেল, আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি কি ইরাকে বাইকে নিব? শুধু ইরাকে নিবি, আর ওকে যদি না নিস তাহলে তোর বাইক চালানো বন্ধ। ধুর, কিছুই বুঝি না, কি বলো তোমরা। বাইকটা বের করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ইরা এসে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনে পার্কের দিকে গেলাম। এমন গাড়ি দাঁড় করাও, আমি আইসক্রিম খাবো। আমি গাড়ি দাঁড় করিয়ে ওকে আইসক্রিম কিনে দিলাম। তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আমি পার্কের ভেতরে এসে দেখি মিতু বসে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কি রে, কখন এলি? একটু আগে, বস। না, বসবো না। কি বলবি বল।
আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আই লাভ ইউ। আমি সত্যি সত্যি তোকে অনেক ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। আমাকে জড়ি ধরে মিতুর কথা শুনে আমি তো পুরোই হয়ে গেলাম। তখনই কে যেন আমাকে টান দিয়ে মিতুর থেকে আলাদা করে দিল। পিছনে তাকিয়ে দেখি ইরা ঠাস ঠাস করে 2-3টা পড়ে গেল গালে, মাথাটা ঝিমঝিম করছে। এই তোর কাজ, অন্য মেয়ের সাথে লটর পটর করা? এই তুমি ওকে মারলে কেন? আমি এখানে তোমার সাথে কথা বলছি না, সো চুপ থাকলে ভালো হয়। মানে কি বলতে চাচ্ছ? আর তুমি কোন সাহসে মারলে ওকে? ইরা মিতুকে চর মেরে বসলো, আমি তো দেখেই অবাক। বলছিলাম না চুপ করে থাকতে? ইরাকে সাইডে নিয়ে আসলাম। তুমি ওকে মারলে কেন? তুই ওকে জড়িয়ে ধরেছিলি কেন? ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে আবার কাছে টেনে নিব, কিন্তু আমি ভুলছিলাম। তুমি হয়তো আমাকে আর ভালোই বাসো না। আসলে আমিই পাগল। কেন যে ভেবেছিলাম তুমি হয়তো আমাকে আগের মতো ভালোবাসো, তাই তো তোমার কাছে নিজের ভালোবাসাটা জাহির করে গিয়েছি। হয়তো আমার কপালে তোমার ভালোবাসা নেই। আসলে আমার মতো মেয়েকে হয়তো ভালোবাসাই যায় না। আমি ভালোবাসার যোগ্যই নই, পারলে ক্ষমা করে দিও। এরা কাঁদতে কাঁদতে মিতুর কাছে আসলো। আপু, পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলে আমি এতদিন ভুল একটা ধারণা নিয়ে বেঁচেছিলাম, সেটা আজ ভেঙে গেল। আসলে কি জানেন, কাউকে ভালোবাসাটা সহজ, কিন্তু বিপরীতের মানুষটার ভালোবাসা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। আবার সম্ভবও হয় না, যেটা আজ আমার থেকে হয়তো কেউ ভালো বুঝবে না। ইমন খুব ভালো ছেলে, আপনাকে অনেক ভালো রাখবে। মাঝে মাঝে শয়তানি করে, কিন্তু জানেন কি, ওর এইটাই আমাকে বেশি টানে। আপনি হয়তো ভাবছেন আমি এসব কেন বলছি। আপনি হয়তো এটাও ভাবছেন যে আমি ইমনকে আপনার থেকে কেড়ে নিব। সেটা নিয়ে ভাববেন না। আমি আপনাদের পথের কাঁটা হব না। ভালো থাকবেন। আর রাগের মাথায় তখন আপনাকে অনেক কিছু বলে ফেলেছি, পারলে মাফ করে দিয়েন প্লিজ। কথাটা বলে এরা ওখান থেকে কান্না করতে করতে চলে আসলো। আমি বাইক নিয়ে এরার পিছন পিছন বাসায় আসলাম। এরা ওর রুমে ঢুকে গেল। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। দূর, কি যে করতে গেলাম আর কি হয়ে গেল। আমাকে ইরাকে বলতে হবে সত্যিটা। আমি ইরার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। ইরা হয়তো কাঁদছে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছে। আমি ইরাকে ডাকতে শুরু করলাম, কিন্তু ইরা দরজা খুলল না। আমি দরজা ধাক্কাধাক্কি করতে লাগলাম। ইরা দরজা খুলল। প্লিজ আমায় একটু একা থাকতে দিন। আপনি যদি আর একবার এখানে এসেছেন, তাহলে আমি এক্ষুনি বাসা ছেড়ে চলে যাব। কথাটা বলেই ইরা দরজা বন্ধ করে দিল। আমি রুমে চলে আসলাম। একটু পর ভাবি খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি ইরা নেই। ইরার সাথে তোর কি হয়েছে? কই, কিছু হয়নি তো। তাহলে ও কান্না করছে কেন? আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে রইলাম। খেতে ইচ্ছে করছিল না, তাই না খেয়েই নিজের রুমে চলে আসলাম। চোখ বন্ধ করে শুয়ে আছি। একটু পর মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি ভাবি। আমার ভাইটার বুঝি মন খারাপ? না ভাবি, এমনি ভালো লাগছে না। আমাকে বুঝি বলা যাবে না, তাই না? আসলে তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করছে, তাই খুব খারাপ লাগছে। তুই ভাবিস না, আমি সব ঠিক করে দেব। তুই এখন ঘুমা। কথাটা বলেই ভাবি চলে গেল। আমি চুপ করে শুয়ে রইলাম। চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ইরার হাসি মাখা মুখটা সামনে আসছে। যে করে হোক ওকে আমাকে পেতেই হবে। ওকে আর আমার থেকে দূরে যেতে দিব না। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ইরা, আমি তোমাকে ভালোবাসি। কাল যে করে হোক ওর থেকে ক্ষমা চাইতে হবে। দরকার পড়লে ওর পায়ে পড়বো, কিন্তু ওকে নিজের থেকে যেতে দিব না। সারা রাত ঘুমাইনি। ভোর রাতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তাড়াতাড়ি করে ইরার রুমে গেলাম। গিয়ে দেখি রুম ফাঁকা। ইরার জামা কাপড় কিছুই নেই। আমি দৌড়ে নিচে আসলাম। ভাবি, ভাবি, ভাবি। কি হয়েছে? ইরা কই? ও আজ সকালে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কয়টা ট্রেনে? 10টা 30-এ। আমি তাড়াতাড়ি করে বাইকটা বের করে স্টেশনের দিকে বেরিয়ে পড়লাম। সাবধানে যাস। স্টেশনে গিয়ে দেখি ট্রেন চলে গেছে। সাইড বেঞ্চে বসে পড়লাম। চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়লো। নীরবে বসে কাঁদতে লাগলাম। আজ আমার ভুলের জন্যই ইরা আমার থেকে দূরে চলে গেল। একটু পর ভাবির ফোন আসলো। হ্যালো ভাবি। কি হয়েছে তোর? তোর কণ্ঠটা এমন শুনে যাচ্ছে কেন? না কিছু না, বলো কি বলবা। পেলি ওকে? না ভাবি। আচ্ছা তুই বাসায়, তোর সাথে কথা আছে। আচ্ছা আমি এখনই আসছি। বাইকটা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। মুখের সামনে শুধু ইরার ছবি ভেসে উঠছিল। তখনই হঠাৎ করে কোথা থেকে যেন একটা রিক্সা বাইকের সামনে চলে আসে।
আমি কন্ট্রোল সামলাতে না পেরে বাইকটা রিক্সার সাথে লাগাই দেই। চোখ খুলে দেখি মাথায়, হাতে আর পায়ে ব্যান্ডেজ। ভাবি সাইডে বসে আছে। ভাবি, তোমরা এখানে? আর বাইকটা ঠিক আছে তো? তোর অ্যাক্সিডেন্ট করার পর একজন তোর ফোন দিয়ে আমাদের ফোন করে হাসপাতালে আসতে বলে। আজ তোর যদি কিছু হয়ে যেত তাহলে আম্মুকে মুখ দেখাতাম কেমন করে? কিছু হয়নি তো? কিছু হয়নি। তুই জানিস তোর মাথায়, হাতে পায়ে কয়টা সেলাই পড়েছে? থাক, সেটা বলার দরকার নেই। চুপচাপ শুয়ে থাক, বিকেলে তোকে বাসায় নিয়ে যাব। ভাবি বাইরে চলে গেল। বিকেলে বাসায় গেলাম। আমি স্বাভাবিকভাবেই হাঁটতে পারতেছি, কিন্তু হাঁটতার জন্য একটু সমস্যা হচ্ছে। রাতের বেলায় ছাদে বসে আছি, আকাশে তারার মেলা, হাজারো তারার ভিড়ে চারটাকেই দেখছি। একটু পর কেউ পিঠে হাত দিল, পিছনে তাকিয়ে দেখি ভাবি দাঁড়িয়ে। ভাবি, তুমি এখানে? এত রাতে এখানে মনমরা হয়ে বসে আছিস, এখনো বলবি তোর কিছু হয়নি? আসলে ভাবি। ঠিক আছে, যদি আমাকে আপন না ভাবিস তাহলে বলতে হবে না। ভাবি, আমি ইরাকে ভালোবাসি, আর আমরা একে অপরকে অনেকদিন ধরেই চিনি। সেটা আমি, আম্মু, তোর ভাইয়া, আব্বু সবাই জানি। ইরা আমাদের সব বলেছে। সেদিন কি হয়েছে সেটা বল। সেদিনের সব কথা ভাবিকে খুলে বললাম। বুঝলাম, এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। আসলে আমার বোনটার রাগ আর অভিমানটা একটু বেশি, বুঝলি? সেটা অনেক আগেই বুঝে গেছি। আচ্ছা, আমি দেখি কি করা যায়, কিন্তু এরকম মন খারাপ করে বসে থাকা চলবে না। যা, রুমে গিয়ে রেস্ট নে। এভাবেই 5 দিন কেটে গেল। মাথা, হাত, পায়ের সেলাইগুলো খুললেও দাগগুলো রয়ে গেল। সকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। ইমন, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়। কেন, কই যাব? আজ আমাদের বাসায় যাব। কি? কে কে? তুই, আমি আর তোর ভাইয়া। আমি উঠে ভাবিকে জড়িয়ে ধরলাম। তুমি দুনিয়ার বেস্ট কিউট ভাবি। হয়েছে, আর পাম দিতে হবে না, তাড়াতাড়ি নিচে আয়। তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 1 মিনিটে আসতেছি। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হলাম, তারপর নিচে আসলাম। নাস্তা করে বসে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। কি রে, ব্যাগ গোছানো শেষ? কতক্ষণ আর সময় লাগবে? ভাবি কই? রেডি হচ্ছে। প্রায় 20 মিনিট পর ভাবি রেডি হয়ে আসলো। এতক্ষণ লাগে? হয়েছে, তোর তো আর তর্স হয়েছে না। কেন? আচ্ছা, তুমি আর একটু ময়দা মেখে আসো, আমরা দাঁড়িয়ে আছি। ওই ছাগল, আমি কোনদিন ময়দা মাখছি? প্রতিদিনই তো মাখো। দাঁড়া, তোর মার হয়নি অনেকদিন। তোমরা ঝগড়া বাদ দিয়ে চলো তো। এমনিতে আমার ময়দা মাখতে অনেক সময় চলে গেছে, আর দেরি করলে ট্রেন মিস হয়ে যাবে। কি, আমি ময়দা মাখি? যাবই না আমি, যাও তোমরা। ভাবি, রাগ করছো কেন? ভাইয়া তো মজা করে বলেছে। আমি তো জানি তুমি আটা সুন্দরী না, আমার ভাবি দেখতে অনেক কিউট। ঠিক আছে, তুই বলছিস বলে যাচ্ছি, না হলে ওর আজ খবর করে দিতাম। ভাবির কথা শুনে ভাইয়ের মুখটা একদম চুপসে গেল। এবার চলো, না হলে দেরি হয়ে যাবে। চল। তারপর একটা অটো নিয়ে স্টেশনে গেলাম। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমার তো আর তর্স হয়েছে না, কখন যে পৌঁছাবো কে জানে। আমার ব্যাপারটা হয়তো ভাবি বুঝতে পেরেছে, তাই বারবার আমার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছে। কি হলো, হাসছো কেন? না, এমনি। তবে একটা কথা বলে দিই, আর 1 ঘন্টা লাগবে যেতে, তাই বারবার টাইম দেখা বন্ধ কর। কি 1 ঘন্টা? কেন, তুই কি 2 ঘন্টা শুনতে চাচ্ছিলি? আরে না, আমি তো ভাবছিলাম 8 ঘন্টার। বাবারে বাবা, কি প্রেম পাগল দেবর আমার। ধুর, তোমাদের যত সব আলতু ফালতু কথা, থাকবোই না আর এখানে। কথাটা বলার পর সিট থেকে উঠে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলাম। ইরা আর আমার কেটে যাওয়া দিনগুলোর কথা ভাবতে লাগলাম। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ কাঁধে কারো যেন হাত পড়লো। পিছনে তাকিয়ে দেখি ভাইয়া। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা তো প্রায় এসে পড়েছি, তাড়াতাড়ি চল। চলো। কিছুক্ষণ পর স্টেশন আসলো। স্টেশন থেকে বেরিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আর একটাতে আমি। প্রায় 10 মিনিট পর একটা বাসার সামনে রিক্সা দাঁড়িয়ে গেল। হয়তো এটাই ভাবিদের বাসা। ভাইয়া আর ভাবি নেমে গেল, তাই আমিও নেমে গেলাম। ভাইয়া রিক্সার ভাড়া দিয়ে চলো। ভাবিদের বাসাটা বেশ সুন্দর। ভাবিদের বাসার সামনের দরজায় কলিং বেল চাপ দিতেই একটা মহিলা দরজা খুলে দিল, আর ভাবি তাকে জড়িয়ে ধরলো। হয়তো এটা ভাবির মা আর আমার হবু শাশুড়ি। ভাইয়া ওনাকে সালাম দিলেন, সাথে আমিও। তারপর সবাই ভেতরে গেলাম। ইয়ারা দেখ কারা এসেছে। একটু পর ইরা নেমে আসলো। চোখের নিচে কালো দাগ, মুখ চোখ শুকিয়ে গেছে, হয়তো সারা রাত ঘুমায় না। কেমন আছেন দুলা ভাই? ভালো, তুমি? ভালো আছি। তুই কেমন আছিস আপু? আমি তো ভালো আছি, কিন্তু তুই হয়তো ভালো নেই। চেহারার একই অবস্থা করেছিস বলতো। ঠিকই বলেছিস, তোদের ওখান থেকে আসার পর সারাদিন মনমোড়া হয়ে বসে থাকে, কারোর সাথে কথা বলে না।
খেতে ডাকলে বলে খেতে ইচ্ছে করছে না। আমি কি করব বল, ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন নিও না, এখন আমি এসে গেছি না, সব ঠিক করে দেব। ইরা ইমনকে দোতলার রুমটা দেখিয়ে দে। এতক্ষণ পর ইরার চোখ আমার উপর পড়লো, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো, তারপর আবার মাথা নিচু করলো, তারপর সামনের দিকে হাঁটতে লাগলো। আমি ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। এটা আপনার রুম? ইরার মুখে আপনি কথাটা শুনে অনেক খারাপ লাগলো। আচ্ছা। এরা পাশের রুমে ঢুকে গেল, হয়তো এটা ওর রুম। ফ্রেশ হয়ে শুয়ে রেস্ট নিতে লাগলাম। কিছুক্ষণ পর ভাবি এসে খাওয়ার জন্য ডাকলো। গিয়ে দেখি রাজকীয় খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা আসার সময় কিছুজন থাকলেও এখন বাসায় অনেক লোক। আমি গিয়ে ভাইয়ের পাশে বসলাম। দুজনকে মরার মতো খাওয়ানো হলো। ভাইয়া ওদের জামাই, ভাইয়াকে খাওয়াক, কিন্তু আমাকে এত খাওয়ানোর কি দরকার ছিল? কোনো মতে রুমে এসে শুয়ে পড়লাম। কি ব্যথা, পেটটা মনে হয় ফেটে যাবে। সবাই জোর করে ভালোই খাইয়েছে, ভাইয়া যে কি অবস্থা হচ্ছে কে জানে। ব্যথা। হঠাৎ কে যেন রুমে ঢুকলো, তাকে দেখি একটা মেয়ে। ভাইয়া আসতে পারি? আসো। এই নিন। হাতে একটা 7-আপের বোতল ধরিয়ে দিয়ে, যাক মেয়েটা মনের কষ্ট বুঝেছে। তোমাকে তো ঠিক চিনলাম না। আমার নাম সিন্তি, আমি আপনার ভাবির চাচাতো বোন। ও আচ্ছা। ভাইয়া একটা কথা বলবো? বলো। আপনার কপালে আর হাতে এই দাগ কিসের? আমি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলাম, এগুলো তারই ভালোবাসা। আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, আপনি রেস্ট নিন। সিন্তি চলে গেল। আমি বেশ বুঝতে পারছি ওকে ইরাই পাঠিয়েছে আমার কি হয়েছে শোনার জন্য। আমি মনে মনে হেসে উঠলাম। খুব ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়লাম। বিকালে ভাবির ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে ভাবি, ডাকতেছো কেন? ঘুরতে যাব, চল। যাও তোমরা, আমি যাব না। ও ইরাও যাবে আমাদের সাথে, তুই যাবি না? ঠিক আছে। কি? দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ছাগল, তাড়াতাড়ি কর। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। তারপর বাইরে গিয়ে 2টা রিক্সা নেওয়া হলো। একটাতে ভাবি আর ভাইয়া, আর একটাতে আমি আর ইরা। ইরা রিক্সার এক কোণে, আমি এক কোণে। এরা অন্যদিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। হঠাৎ একটা গর্তে চাকা পড়ায় এরা আমার কাছে চলে আসলো। আমি ইরার হাতের ওপর যে হাত দিতে যাব, অমনি ও ওর হাতটা সরিয়ে নিল। তারপর সবাই পার্কে গেলাম। ভাইয়া আর ভাবি এক জায়গায় বসে বাদাম খাচ্ছে আর গল্প করতেছে, আর এদিকে আমি বাদাম খাচ্ছি আর ইরা আনমনা হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে ইরার পাশে দাঁড়ালো। কে রে, কেমন আছিস? ভালো, তুই? ভালো। এটা কে? এটা দুলা ভাইয়ের ভাই। ও আচ্ছা, হঠাৎ এখানে? এমনি ঘুরতে আসলাম বস। ছেলেটি ইরা আর আমার মধ্যে বসে ইরার সাথে গল্প করতে লাগলো। আমি চুপচাপ ওদের কথাগুলো শুনতে লাগলাম। এরা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু এখন ছেলেটার সাথে হেসে কথা বলছে। এরা দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। মনে হচ্ছে ছেলেটাকে উড়ে ধরে দেই, কিন্তু কি করব, ইচ্ছে থাকলেও উপায় নেই। ভাইয়া ভাবি দেখলে খারাপ ভাববে। তখনই দেখলাম একটা মেয়ে দূরে বসে একলা ফোন টিপতেছে। দাঁড়াও, আমাকে রাগানো এবার দেখাচ্ছি। আমি ওদের ওখান থেকে উঠে মেয়েটার কাছে আসলাম। কারোর জন্য অপেক্ষা করছেন? কেন বলুন তো? না, একা বসে বসে আছেন তাই বললাম। একা বসে থাকলেই কি কারোর জন্য অপেক্ষা করা হয়? আসলে সেটা না, কিন্তু এখানে তো কেউ একা আসে না, তাই বললাম আর কি। ও, তাহলে আপনিও একা আসেননি? একা আসিনি সেটা ঠিক, কিন্তু একাই আসি। আপনার কথা ঠিক বুঝলাম না। এত বুঝে কি হবে বলুন তো? আমি ইমন। নিশি। আমার কথার উত্তরটা কিন্তু পেলাম না। কোনটা? এই যে কারোর জন্য অপেক্ষা করছেন কি না? না, তেমন কেউ নেই। ও, আপনার কেউ আছে? জি আছে। সে কে? ওই যে দেখছেন একটা ছেলের পাশে একটা মেয়ে বসে আছে, ওইটা। মানে আপনার গার্লফ্রেন্ড আরেকজনের সাথে বসে কথা বলছে আর আপনি এখানে বসে আছেন? ব্যাপারটা ঠিক হজম হলো না। সে অনেক কাহিনী, অন্য একদিন বলবো ফ্রেন্ড। ফ্রেন্ডস। আমি রিয়ার সাথে গল্প করতে লাগলাম। এদিকে এরা রিয়াদ। এই সাথে কথা বলা বাদ দিয়ে ইমনের দিকে তাকিয়ে আছে। কি রে, কি হলো? ওদিকে কি দেখিস? কিছু না। তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি, তুই যা, আমি পরে কথা বলবো, এখন আমার ভালো লাগছে না। রিয়া চলে গেল। ইরা ইমনকে কষ্ট দিতে গিয়ে নিজেও কষ্ট পাচ্ছে। ইমনকে ওই মেয়েটার সাথে হেসে হেসে কথা বলতে দেখে ইরার সহ্য হলো না। সে তার আপুর কাছে গেল। কি রে, তুই এখানে? ইমন কই?
আছে, চল বাসায় যাব। এক্ষুনি, একটু পর যাই। তুই বস এখানে। বলছি না বাসায় যাব, তাড়াতাড়ি উঠ। দুলাভাই ওঠেন তো। আচ্ছা, ইরা যখন বলেছে চলো, চলে যাই, কিন্তু ইমন কই? আপনারা দাঁড়ান, আমি ডেকে আনছি। ইরা ইমনের কাছে আসলো। কথা বলা শেষ হলে চলুন বাসায় যাব। আচ্ছা চলো। আমি নিশিকে বলে চলে আসলাম। আসার সময় অবশ্য ওর নাম্বারটা নিয়ে এসেছি। বাসায় আসলাম। আসার সময় অবশ্য এর মুখটা দেখার মতো ছিল। মাঝে মাঝে আমার দিকে রাগি লোকে তাকাচ্ছিল, মনে হচ্ছে চোখ দুটো দিয়ে খেয়ে ফেলবে। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। ইরাও ছিল সাথে। রাতে ঘুম আসছিল না, তাই ছাদে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম আর রাতের আবহাওয়াটা উপভোগ করতে লাগলাম। সিগারেট খাওয়াটা আমার নেশা না, দিনে 1টা থেকে 2টা, আর না খেলে নাই। হঠাৎ একটু পর কারো পায়ের আওয়াজ পেলাম। সিগারেটটা লুকিয়ে ফেললাম। ইরা ছাদে উঠলো। সিগারেটটা দূরে ফেলে দিতে চাইলাম, কিন্তু দিলাম না। দেখি ও কি করে। ইরা ছাদের এক কোণে চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে সিগারেট খেতে লাগলাম। এটা কি আপনার বাসা যেখানে সিগারেট খাচ্ছেন? না, কেন? এখন সিগারেট খাওয়া বারণ নাকি? হ্যাঁ বারণ। আর এই ছাদে যার তার আসা অ্যালাউড না। এক্ষুনি নেমে যান। তাহলে যার তার মধ্যে পড়ি? হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়। ও ভালো তো, কথায় ভালোই বিষ ঢালতে শিখে গেছো। যাই হোক, আমি নেমে যাচ্ছি। কথাটা বলেই নিচে চলে আসলাম। ইরাদের বাসার পাশেই একটা চায়ের দোকান আছে। ভাবিকে বলে ওখানে গেলাম। গিয়ে একটা সিগারেট কিনে খেতে লাগলাম। এরা ছাদ থেকে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে ওকে দেখতে না পেলেও চাঁদের আলোয় ওর ছায়াটা ঠিক দেখা যাচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ইরার দেওয়া বিষগুলোকে মন থেকে বের করার চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ইরা দাঁড়িয়ে। ওর মুখোমুখি না হয়ে রুমে চলে গেলাম। গিয়ে শুয়ে পড়লাম। কোনোভাবেই হার মানলে চলবে না, পুরো চেষ্টা করতে হবে। কোনো মতোই আমি ইরাকে আমার জীবন থেকে আলাদা হতে দিব না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাইয়া নাস্তা করছে, পাশে সিনথিয়া আর ইরাও আছে। আমি গিয়ে সিনথিয়ার পাশে বসলাম। আমি আমার মতো খেতে লাগলাম। এর মধ্যে সিনথিয়া আমার কানের কাছে আসলো। ভাইয়া, আপনি আর আমি আজ ঘুরতে যাব। পাশে থেকে কথাটা হয়তো ইরা শুনতে পেল। ইরা সিনথির দিকে রাগি লোকে তাকালো। ওর চোখ দেখে সিনথির যায় যায় অবস্থা। এত কথা কিসের? হ্যাঁ, খাওয়ার সময় যা, উপরে যা। আরে ওকে খেতে দে আগে। না, ওর খাওয়া লাগবে, তুই উপরে যা। সিনথি ভয় পেয়ে উপরে পালালো। ইরা আমার দিকে একবার তাকিয়ে উঠে গেল। ওর চোখ দিয়ে মনে হয় আগুন ঝলছে। সারাদিন ইরার সাথে কোনো কথা হয়নি। বিকেলে বাজার যাওয়ার জন্য বের হলাম। তখনই সিনথি আসলো। ভাইয়া কই চান? একটু মার্কেট যাব। ও, আমিও যাব, চলুন, আমার কিছু কেনাকাটা করার আছে। আমি আর সিনথি বেরিয়ে পড়লাম। মার্কেটে গিয়ে সিনথি কেনাকাটা করতে লাগলো। তখনই একটা শপে একজোড়া পায়েল দেখে খুব পছন্দ হলো। আমি পায়েলগুলো ইরার জন্য কিনে নিলাম। ইরার পায়েল অনেক পছন্দ। আমরা মার্কেট থেকে বেরিয়ে আসবো, তখনই দেখলাম ইরা মার্কেটের ভেতর যাচ্ছে। ভাবলাম এখনই পায়েগুলো ওকে পরিয়ে দিই, তাই ওকে ডাকতে লাগলাম। কিন্তু ও না শোনার ভান করে চলে যেতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ওর হাতটা ধরলাম। কি হলো, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছ না? জানোর, রাস্তাঘাটে মেয়েদের দেখলে হাত ধরার ইচ্ছে হয়, তাই না? তা বাবা মা শিক্ষা দেয়নি? তোর মতো ছেলেদের না জন্মেরও ঠিক নেই, সেই জন্যই তোরা এমন করিস। আর একদিন যদি দেখি তাহলে বুঝতে পারবি। কথাগুলো বলেই ইরা চলে গেল। আমি ওখানে দাঁড়িয়ে রইলাম। আশেপাশের সব মানুষ সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। অজান্তে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ইরা এমনটা করতে পারলো, হয়তো ভুলটা আমারই, কিন্তু আমার বাবা মারিয়ে না বললেই পারতো। আজ বুঝে গেলাম ওর মনে আমি আর নেই। হঠাৎ করে কাঁধে কারো হাতে স্পর্শ পেলাম। তাকিয়ে দেখি সিনথি। ভাইয়া, আপু তোমার সাথে এমন করলো কেন? আমি ভাবতেও পারিনি আপু এমনটা করবে। তুমি তো খারাপ কিছু করনি। আরে বাদ দাও, আমি কিছু মনে করিনি। সেটা তোমার চোখ দেখেই বুঝতে পারি। আমি আপুর ব্যবহারে অনেক লজ্জিত। আমি আপুর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে কি বলছো? তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কিছু করনি। সব দোষ আসলে আমার ভাগ্যের। বুঝলাম না। আসলে কি জানো, মানুষ যখন কাছে কিছু পায় তখন তার মর্যাদা দিতে পারে না, আর যখন সেটা চলে যায় তখন সেটা তার কাছে অনেক দামি হয়ে যায়। আর কিছু সময় উপর থেকে সেটা লেখা থাকে, যা আমার ক্ষেত্রে হয়তো উপরওয়ালার মর্জি। কারোর মনের জায়গা করে নিতে উপরওয়ালার মর্জি থাকা লাগে কি? হয়তো বা না, কিন্তু সম্পর্কটা একটা পরিণতি পেতে গেলে, একটা হ্যাপি এন্ডিং এর জন্য তার আদেশ থাকা লাগে।
তার ইচ্ছে না থাকলে রাস্তায় একসাথে আসলেও ঠিকানাটা আলাদা হয়ে যায়। তোমার কথা কিছু বুঝলাম না। একদিন বুঝতে পারবা, চলো বাসায় যাই। চলো। বাসায় আসলাম, ভাবি আমাদের কাছে আসলো। কি রে, তোর গালে কিসের দাগ? জানো ভাবি, ইরা আপু না। কথাটা বলার আগেই আমি সিনথিকে থামিয়ে দিলাম। কিছু না ভাবি, গালে মশা বসেছিল, ওটাকে মারতে গিয়ে দাগ পড়ে গেছে। ভাবি আমার দিকে তাকালো। যা উপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। উপরে এসে শুয়ে পড়লাম। কি এমন ভুল করেছিলাম যে এরা আমার সাথে এমনটা করলো? ভেবেছিলাম ওর অভিমানের জন্য হয়তো এমনটা করছে, কিন্তু এখন বুঝতে পারছি এরা আর আমাকে ওর জীবনে চায় না। তাহলে ওর ইচ্ছেটাই থাক। নীরবে কেঁদে চলেছি। কেন জানি না নিজেকে খুব একা লাগছে। মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা চিরদিনের মতো হারিয়ে গেল। শত চেষ্টায় তাকে আটকে রাখতে পারলাম না। চারিদিকটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। চোখের পাতাগুলো জলে ভিজে গেছে। ভালোবাসা আমার সাথী না হলেও কষ্টগুলো আজ আমার সাথে ঠিকই আছে। ভালোবাসার সবচেয়ে বড় পাওনাটা হয়তো পেয়ে গেলাম। নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে করছে, কিন্তু সেটা করলে আম্মু আব্বু ভাইয়া ভাবিকে ধোকা দেওয়া হবে। তাই এই যন্ত্রণা নিয়ে সারা জীবন হয়তো কাটিয়ে দিতে হবে। সারা রাত কেঁদেই গেলাম। বাইরে খেয়ে এসেছি বলায় ভাবি আর ডাকেনি। জ্যোৎস্না রাতে জানালার পাশে বসে আছি। চাঁদের আলোয় কেমন যেন একটা মায়া আছে। আজ বুঝলাম কেন জ্যোৎস্না রাতের চাঁদ সবার পছন্দ। রাতের একলা সময় পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়, তা ভালো হোক বা খারাপ। রাতের আকাশ কখনো কাউকে একা রাখে না, সাথে রেখে দেয় কিছু কষ্টদায়ক পুরনো স্মৃতি। সারা রাত ঘুমাতে পারলাম না। সকালে ফ্রেশ হয়ে নিচে গেলাম। চোখের নিচে কারো দাগ পড়ে গেছে। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। ভাবির সাথে কথা বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে চায়ের দোকানের দিকে যেতে লাগলাম। হঠাৎ কি যেন মনে হলো, পিছনে তাকিয়ে দেখি ইরা আসছে। আমি কিছু না বলে এক দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে একটা সিগারেট ধরিয়ে পার্কের দিকে গেলাম। একটু পর ইরা ওর কিছু বান্ধবীর সাথে পার্কে এলো। আমি ওকে দেখে মাথা নিচু করে রইলাম আর নীরবে সিগারেট খেতে লাগলাম। হঠাৎ করেই চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাড়াতাড়ি জল মুছে বড় একটা নিঃশ্বাস নিলাম। তারপর আরেকটা সিগারেট ধরালাম। এইদিকে এরা ইমনকে সিগারেট কিনতে দেখে ওর পিছু আসে, সাথে কিছু ফ্রেন্ডকে নিয়েও আসে, যাতে ইমন বুঝতে না পারে। এরা ইমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসে। কালকে ঘটনার জন্য এরাও সারা রাত ঘুমাতে পারেনি। সারা রাত ইমনের জন্য কেঁদেছে। কাল কেন যে ওর সাথে এমন ব্যবহার করলাম, আজ আমার জন্য ও কষ্ট পাচ্ছে, সব আমার জন্য। কোন মুখে ওর কাছে যাব? এসব কথা ভাবতে ভাবতেই ইরা কেঁদেই ফেললো। কি রে, কাঁদছিস কেন? ইরা কেঁদেই চলেছে। আরে বলবি তো। ইরা আর ওই জায়গায় না থেকে বাসায় চলে আসে। বাসায় এসে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। আমি একটু পর সামনে তাকিয়ে দেখি ইরা নেই। সারাদিন পর বিকালে বাসায় যাই। ভাবি অনেকবার ফোন দিয়েছে, কিন্তু ফোন ধরেনি। বিকালের দিকে বাসায় গিয়ে দেখি ভাবি বসে আছে। কই ছিলি? বাইরে। কি হয়েছে তোর বলতো? কাল বাজার থেকে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছিস। কিছু হয়নি। তাই উপরে যা, তোর সাথে আমি একটু পর কথা বলছি। আমি রুমে এসে শুয়ে পড়লাম। মাথাটা খুব ব্যথা করছে। একটু পর ভাবি আসলো। তুই সিগারেট খাস? আমি নিজে তোর শরীর থেকে সিগারেটের গন্ধ পেয়ে। কি হলো বলছিস না কেন? আর যেন কোনোদিন সিগারেট খাওয়া দেখি না। তারপর ভাবি আমার কাছে আসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরা কি বলেছে তোকে? কিছু বলেনি। তুই বলবি না আমি জানি। ভাবি সিন্ধিকে ডাক দিল। একটু পর সিন্ধি রুমে আসলো। কাল মার্কেটে কি হয়েছিল? কই কিছু হয়নি তো আপু। আরেকবার মিথ্যা কথা বলে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব, বজ্জাত মেয়ে। ভাবির ধমকে সিন্ধি কেঁদে দেয়। কান্না করা বন্ধ কর। ভাবির ধমকে সিন্ধি চুপ হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। এখন বল কাল কি হয়েছিল? একটাও যদি মিথ্যা কথা বলেছিস তাহলে আজ তোর একদিন কি আমার একদিন। সিন্ধি সব কথা ভাবিকে বলে দেয়। ভাবি রেগে আগুন হয়ে যায়। আমার হাত ধরে ইরার রুমে নিয়ে যেতে লাগলো। ভাবি আমার কথাটা শোনো, ইরার কোনো দোষ নেই, আমি ওর হাত ধরেছিলাম। তাতে কি হয়েছে? এর আগে মনে হয় তুই ওর হাত ধরিসনি। আর হাত ধরেছি চলে তোকে মারবে, বাবা মা তুলে গালি দেবে। ভাবি আমার কথাটা শোনো একবার। একদম চুপ করে থাকবি। ভাবির এমন রূপ কোনোদিনও দেখিনি। ভাবি রেগে একদম আগুন হয়ে গেছে। ভাবি আমাকে ইরার রুমে নিয়ে গেল। ইরা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তুই কাল ইমনকে কেন মেরেছিস? ও কোন সাহসে আমার হাত ধরেছিল? আপু আমার কথাটা শোন। চুপ, তোকে নিজের বোন বলতে ঘৃণা করছে। তুই জানিস ইমন তোকে কতটা ভালোবাসে, তাও তুই ওকে অপমান করলি। ওর বাবা মা নিয়ে গালি দিলি। ওর বাবা মা এখনো আমারও বাবা মা।
তুই এতটা নিচ হয়ে গেছিস জানতাম না। ইরা নীরবে কান্না করে যাচ্ছে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমারই ভুল, আমি কেন ইমনকে এখানে আনতে গেলাম। কালকে আমরা এখান থেকে চলে যাব, তারপর আরো কোনোদিনও এই বাসায় আসবো না। ইরা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। ইমন ভাই, আমার মাফ করে দে আমায়। আমার বোন এমনটা করবে আমি ভাবতেও পারিনি। আমি ওর হয়ে তোর কাছে মাপ চাইছি। কি করছো ভাবি? তুমি আমার বড়, তোমার মাপ চাওয়া মানায় না। ভাবি ওখান থেকে চলে গেল। আমি ইরার দিকে একবার তাকালাম। ইরা আমার দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ছে, যেন কিছু বলতে চাইছে। ওর মুখটা খুব মায়াবী লাগছে, কিন্তু এই মায়ায় আর জড়িয়ে লাভ নেই। আমার রুমে চলে আসলাম। একটু পর ভাবি এসে আমার কাপড় গুছিয়ে দিতে লাগলো। ভাবি, ও তো তোমার নিজের বোন, তুমি কি ওর সাথে কথা না বলে থাকতে পারবা? এরকম বোনের দরকার নেই যে মানুষকে মানুষ মনে করে না। কিন্তু ভাবি। চুপ, একটাও কথা বলবি না। সব কাপড় গুছিয়ে দিয়েছি, কাল সকালে তাড়াতাড়ি বের হতে হবে, ঘুমিয়ে পড়। কথাটা বলেই ভাবি বেরিয়ে গেল। রাতে ঘুম আসছে না, জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে রইলাম। বাইরের হালকা বাতাস বইছে, পরিবেশটা মনোরম মনে হচ্ছে। হঠাৎ করে ইরার জন্য কেনা পায়েল দুটোর কথা মনে পড়লো। ব্যাগ থেকে পায়েলগুলো বের করে নাড়াচাড়া করতে লাগলাম। ইরার জন্য বসে বসে একটা চিঠি লিখলাম। পায়েলের চিঠিটা নিয়ে ইরার রুমে গেলাম। দরজা খোলা আছে, ভিতরে গিয়ে দেখি ইরা ঘুমিয়ে আছে। ওর পায়ের কাছে গিয়ে পায়েল দুটো পরিয়ে দিলাম, চিঠিটা পায়ের সাথে আটকে দিলাম। কিছুক্ষণ ওর খাটের পাশে বসে ওকে দেখতে থাকলাম। ওকে দেখে মন ভরছেই না। অনেকক্ষণ বসে থাকার পর ওর কপালে একটা মায়া এঁকে দিয়ে নিজের রুমে চলে আসলাম। সারা রাত ওর সাথে কাটানো কথাগুলো ভাবতে লাগলাম। কিভাবে যে রাত পেরিয়ে গেল বুঝতে পারলাম না। সকালে এসে ভাবি ডাকলো, ঘুমানোর ভান করেছিলাম। ভাবির ডাক দেওয়ায় একটু পর উঠে ফ্রেশ হয়ে ব্যাগ নিয়ে নিচে গেলাম। যাওয়ার আগে ইরার রুমে গেলাম। ইরা এখনো ঘুমিয়ে আছে। ইরার পাশে গিয়ে বসলাম, মন ভরে ওকে দেখতে লাগলাম। ওর চুলগুলোর জন্য মুখটা ভালো করে দেখতে পারছিলাম না। চুলগুলো আলতো করে সরিয়ে দিলাম, তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তখন ইরা নড়ে উঠলো। পায়ের মধ্যে পায়েলের সাথে চিঠিটা দেখলাম। বুক বড় নিঃশ্বাস নিয়ে চলে আসলাম। নাস্তা করে বেরিয়ে পড়লাম। এদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে পায়ে পায়েল, আর পায়েলের ভেতরে একটা চিঠি। ইরা চিঠিটা খুলে পড়তে লাগলো। ইরা, কি বলবো ভেবে পাচ্ছি না। আজ মনটা কেমন যেন করছে, খুব একা লাগছে। তোমার থেকে দূরে চলে যেতে হবে কোনোদিন ভাবিনি। সবটাই আমার ভুল। আমি হয়তো তোমার যোগ্য নেই, তাই হয়তো এমনটা হলো। সেদিন তোমার কথাগুলো কথা না, বিষ ছিল, যেগুলো আমার মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তোমাকে ভালোবাসা আমার কাছে কোনো কারণ ছিল না, আর ভুলে যাওয়ারও কারণ নেই। তাই তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু তুমি আমার থেকে ভালো কাউকে পেলে হয়তো আমাকে ভুলে যাবে। আর আমাকে দেখে যেন পুরনো কথা যাতে না মনে পড়ে, তাই আর তোমার সামনে কোনোদিন আর আমার ভালোবাসা নিয়ে আসবো না। সেটা নিয়ে চিন্তা করো না। পায়েরগুলো দেওয়ার জন্য সেদিন তোমার হাতটা ধরেছিলাম, আর সেদিন বুঝতে পেরেছিলাম তোমার হাত ধরার ক্ষমতা আমার কোনোদিন হবে না। পায়েরগুলো তোমার জন্য কিনেছিলাম, তাই রেখে দিলে খুশি হব। ভেবে নিও তোমার কাছে এটা আমার শেষ চাওয়া। ভালো থেকো। আর আমার জন্য তোমার আর ভাবির সম্পর্কটা খারাপ হলো, তার জন্য আমি অনেক দুঃখিত। আশা করি আমার থেকে ভালো কাউকে নিজের জীবনে পাবে, যে আমার মতো জানোয়ার হবে না। ইতি, ইমন। ইরা চিঠিটা নিয়ে বুকে জড়িয়ে কাঁদতে লাগলো। জীবনে সব থেকে বেশি যাকে ভালোবাসতাম সে আজ দূরে চলে গেল। কি করে বাঁচবো আমি? আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন বাঁচবো আমি, আর কার জন্যই বা বাঁচবো? আমি ভাবি আর ভাইয়া স্টেশনে বসে আছি 30 মিনিট ধরে। ট্রেন আসতে দেরি হচ্ছে। একটু পর ভাবির ফোনে একটা কল আসে। কিছুক্ষণ কথা বলার পর ভাবি চিৎকার দিয়ে ওঠে। কি হয়েছে ভাবি, কাঁদছো কেন? ইমন, ইরা না সুইসাইড করার চেষ্টা করেছে। কি বলছো? ইরা কোথায় এখন? আম্মুকে হাসপাতালে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলো। আমরা সবাই হাসপাতালে গেলাম। অজান্তে চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। কাঁদিস না ভাই আমার। ভাবি, পাগলিটার কিছু হয়ে গেলে আমি যে বাঁচতে পারবো না। আমি তো ওর ভালোর জন্যই ওর থেকে দূরে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যে এমনটা করবে। ভাবি, ওর কিছু হবে না তো? কিছু হবে না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ও একদম ঠিক হয়ে যাবে। আমি ওর কাছে যাব ভাবি। একটু পর ডাক্তার চেক আপ করছে, তুই চুপটি করে বস, আমি আসতেছি। ভাবির কথা শুনে কিছুটা হলেও শান্তি পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হলেন। আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারেন, কিন্তু এক এক করে। সবাই দেখা করতে গেল। ভাবি আমাকে আগে যেতে বলল, কিন্তু আমি সবার পরে গেলাম। ইরা শুয়ে আছে। আমি রুমে ঢুকতেই আমার দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। হাতে ব্যান্ডেজ করা, দুজনেই চুপচাপ। ইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আমি ওর হাতের ওপর হাতে রাখলাম। ইরা চুপচাপ, দুজনের মুখে কোনো কথা নেই। কি বলবো ভেবে পাচ্ছি না। না, ওকে একটু রাগিয়ে দেখি।
আমি কি চলে যাব? আসতে কে বলেছে? কেউ বলেনি, নির্লজ্জের মতো চলে আসি। এখন ফিরে যাই। যা, চলে যা, লাগবে না তোকে। আরে চিল্লাচ্ছ কেন? যাচ্ছি তো, উঠতে যাব, তখন দেখি এরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মুখটা কি এদিকে ঘোরানো যাবে? না, যাবে না, চলে যা তুই, কারোর দরকার নেই আমার। সত্যি তো, চুপ, কান্না করছে, কি হলো? এরা আমার দিকে ঘুরলো, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকে মাথা গুজে কান্না করতে লাগলো। আরে এত কান্না কেউ করে? চুপ কর, একদম কথা বলবি না। আর একবার যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস তাহলে বুঝতে পারবি। তাহলে সেদিন বাজারে কি বললে? হ্যাঁ, আসলে সেদিন তোমাকে সিন্ধির সাথে দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি আবোল তাবোল বলে ফেলেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যদি মাফ না করো তাহলে আমি কিন্তু আবার কিছু একটা করে ফেলবো। আরে পাগলি, আমি কি তোমার উপর রাগ করে থাকতে পারি? অবশ্য আবার হাত কাটলে ভালোই হবে। কেন? তাতে তোমার ওজনটা যদি একটু, যে মোটু তুমি। কি? আমি মোটু? বলেই বুকে কামড়ে ধরলো। আরে লাগছে তো, ছাড়ো। ছেড়ে দিল। এভাবে কেউ কামড় দেয়? ওসব বাদ দাও, এখন আমাকে ভালোবাসো। কি কিস? এখন না, বিয়ের পর। দিবা কিনা বলো? কেউ এসে পড়বে। তোর গুষ্টি কিরাই। বলে ইরা আমাকে টান দিল। আমি ইরার উপর পড়ে গেলাম। ইরা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। 3 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। ইরা আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এভাবে 3 বার কিস করলো। শেষমেশ ওকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিলাম। ইরা মুসকে মুসকে হাসতে লাগলো। আমি হাঁপাচ্ছি। এমন বারবার কেউ কিস করে? আমি করি। এখনই দম বন্ধ হয়ে যেত। হয়েছে, ঢং বাদ দাও। আমি ইরার পাশে বসলাম। বিকালের দিকে ইরাকে বাসায় আনা হলো। গাড়ি থেকে নামানোর সময় ইরা ডাক দিল। কি হলো? আমার কেমন যেন লাগছে, মাথাটাও ঘুরছে, আমি হাঁটতে পারবো না। তো কি করব? কোলে করে নিয়ে যাও। কি বলছো? ভাইয়া ভাবি আছে তো। নিয়ে যাবি কিনা বল। ভাবি তখন আমার কাছে আসলো। কি হয়েছে, বাসায় চল। দেখো না আপু, আমার মাথাটা ঘুরাচ্ছে, কেমন যেন লাগছে। ওকে বলছি করে করে নিয়ে যেতে, কিন্তু কিছুতেই নিয়ে যাচ্ছে না। একটা মেয়ে অসুস্থ, ওকে সাহায্য করা বাদ দিয়ে কি বলছিস? যা, উপরে নিয়ে যা। কথাটা বলে ভাবি হাসতে হাসতে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরা আমার গলা জড়িয়ে ধরলো। ইরাকে ওর বেডে শুয়ে দিলাম। আমার পাশে শুয়ে পড়ো। না না, সবাই কি ভাববে? বলছি না, শুয়ে পড়ো। ইরা জোর করে ওর পাশে শোয়ালো। আমার বুকে মাথা গুজে চুপ করে রইলো। কিছুক্ষণ পর, ইমন, হুম, ক্যান আই কিস ইউ? না, করি না। এখন না, এখন ঘুমাও। তাহলে মাথায় হাত বুলিয়ে দাও। আমি ইরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর ইরা ঘুমিয়ে পড়লো। রাতে ইরাকে খাইয়ে দিলাম। রাতেও ইরা ওর পাশে জোর করে শোয়ালো। ভাবিকে বললাম। ভাবি বলল, ইরা অসুস্থ, ওকে একা রাখা ঠিক হবে না। ভাইয়াও ভাবির সাথে নিল মাঝরাতে। ইমন, শুনছো? কি হলো? ছাদে যাব, চলো। রাত 1টা বাজে, এখন ছাদে গিয়ে কি করবা? চাঁদ দেখবো, চলো না। কাল গেলে হয় না? না, হয় না, এক্ষুনি চলো। চলো। আরে আরে, আমি হাঁটতে পারবো না, করে নিয়ে যাও। ইরাকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনে দোলনায় বসলাম। ইরা আমার কাঁধে মাথা রাখলো। মুহূর্তটা চাওয়ার কিছু ছিল না। মনে হয় সময়টা এখানে থেমে যাক, আমাদের এই মুহূর্তে। ইমন, আবার কি হলো? আর ছেড়ে যাবে না তো? যতদিন পর্যন্ত উপরে যে আছে তার ডাক না পড়ছে, ততদিন পর্যন্ত আমি তোমার পাশেই আছি। একটা কথা বলবো। আবার? দিবা না? যাও, তোমার সাথে কথা নেই। আরে বলছি দিব। তাহলে দাও। এর কপালে একটা মায়া এঁকে দিলাম। এমন কেউ করে? তাহলে কেমন করে দেয়? দাঁড়াও, দেখাচ্ছি। ইরা আমার কাছে আসলো। ইরার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ইরার ঠোঁট আমার ঠোঁটের কাছাকাছি। কেমন যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো। ইরার ঠোঁট দুটো আমাকে টানছে মনে হচ্ছে। ইরা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ইরা আমাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ইরা আমাকে আমার কোলে মাথা রাখলো। দুজনেই চন্দ্রবিলাস করতে লাগলাম।